গুড ইভিনিং এভরিওয়ান। প্রত্যেকে আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো। হ্যাঁ ম্যাম পাচ্ছি। ওকে, আচ্ছা দেখো, আমরা কিছু সম্পাদকীয় প্রতিবেদন নিয়ে আলোচনা করব। আচ্ছা, সম্পাদকীয় প্রতিবেদনের ক্ষেত্রে তোমাদের কিছু জিনিস যেটা বলার সেটা হচ্ছে যে এই যে এইখানে এক সেকেন্ড। ম্যাম আপনার আওয়াজটা একটু কেটে কেটে আসছে। হ্যাঁ, এক সেকেন্ড। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছ? এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। ওকে। আচ্ছা দেখো, আজকে আমরা আলোচনা করব কিছু প্রতিবেদনের জায়গাতে যে জায়গাগুলো তোমরা ভুল করো বা যে জায়গাগুলো নিয়ে একটু আলোচনার দরকার। দেখো, আমাদের যে প্রতিবেদনই আসুক, এইখানে আমার এটাতে লেখা নেই, এখানে নিজস্ব সংবাদদাতা এই জায়গাটা বলতে হবে। এবার ডেট, তারিখ, নিজস্ব সংবাদদাতা, ডেট এবং তারিখ, এইটা কিন্তু এখানে দিতে হবে। ঠিক তার পাশ থেকে লেখা হবে, একদম এর পরের লাইনে যাবে, মানে ওটাকে অ্যাজ ইফ একটা বাক্যের মতন করেই ব্যবহার করতে হবে। এই কথাটা কেন বলছি না, তোমরা অনেকে কি করছো, এটাকে এরকম নিচ থেকে শুরু করে এটাকে এখানে লিখে দিয়ে বা এটাকে এখানে লিখে দিয়ে তার পাশে জায়গা ছেড়ে দিয়ে, এগুলো কিন্তু করা যাবে না। আচ্ছা, আমাদের এই যে এই ধরনের পরীক্ষায় মানে পিএসসি ক্লার্কে আমরা যদি দেখি পিওয়াই কিউ বা আমরা যদি তার অ্যানালিসিস করি, তাহলে কিছু জিনিস দেখতে পাবো। সেগুলো কি না, সেখানে আমরা দেখব করোনার ইয়ারটা বাদ দিলে আমরা করোনার ইয়ারটাকে ধরবো না। কেন ধরবো না? কারণ সেই সময় সারা পৃথিবীতে অ্যাজ ইফ কিছুই হয়নি, তো তখন ইভেন্ট বলতে এগুলোই ছিল, তো আমরা সেগুলোকে ভাববো না। এছাড়া পিএসসির আমরা যদি অন্যান্য বছরের পরীক্ষা রাদার দেন পিএসসির অন্যান্য এক্সামকেও আমরা যদি একটু স্টাডি করি, তাহলে কিন্তু দেখবো যে সেখানে কোশ্চেন যে ফরম্যাট পিএসসির, সেটা কিন্তু একদম যে বিশাল কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রশ্ন করে এরকম না। মানে কন্যাশ্রী বা এগুলো কিন্তু কিরকম এসছে না, 9-10 বছরে একবার। তা আমি সেটাকে নিয়ে কখনো ভাবতে পারি না। আমাকে কোনটাকে নিয়ে ভাবতে হবে? যেটা পিএসসির প্যাটার্ন, সেটাকে, যেটা 10 বছরে একবার এসছে আমি সেটা নিয়ে ভাববো না। কিছু ট্র্যাডিশনাল টপিক এবং অ্যাওয়ারনেস, এই জায়গাগুলোকে, বিশেষত অ্যাওয়ারনেস, অর্থাৎ এই যে প্লাস্টিক দূষণ, এটা যত না ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট এই প্লাস্টিক দূষণের অ্যাওয়ারনেসটা কি করে মানুষের মধ্যে তৈরি করবে, কি করে সচেতনতা বৃদ্ধি করবে, কি করে সচেতনতা বৃদ্ধির মধ্য দিয়ে তার ব্যবহার কমানো যাবে।
তো এই জায়গাগুলোকে আমাকে যদি আনতে হয় আলোচনায় এবং যদি বলতে হয়, তাহলে আমি কিছু জিনিসকে লক্ষ্য করব। কি কি? না, এই ধরনের ক্যাম্পিং বা এই ধরনের যে লেখার যে ধরনগুলো, সেগুলো কি? এছাড়া কি রয়েছে? কিছু ট্র্যাডিশনাল, যেমন ধরো এই যে পরিচ্ছন্নতা অভিযান বিষয়ক প্রতিবেদন, মানে মেনলি আমাদের ফোকাসটা কি? আমাদের ফোকাসটা হচ্ছে ক্লিননেস। এবার এইটার বিষয়ে প্রতিবেদন, তাহলে আমরা এখানে এই যে তোমার সম্পাদকীয় প্রতিবেদন বলো, আমাদের বিসিএস এ তো ছাড়া এখানে কোথাও সম্পাদকীয় কথাটা লেখা থাকে না। তাই আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কি করতে হবে? নিজস্ব সংবাদদাতা টার্মটাকে ব্যবহার করতে হবে। সেখানে কিন্তু কেউ তোমরা আন্ডারলাইন করবে না। নিজস্ব সংবাদদাতা, সেখানে কিন্তু কেউ তোমরা আন্ডারলাইন করবে না, কেউ জিনিসটাকে আলাদা করে লিখবে না, একদম বাক্যের মধ্যে করেই লিখবে। প্রথমে লিখবে, স্থান লিখবে, তারিখ লিখবে, কেউ নিজের থেকে কোনো জায়গার নাম দেবে না, যদি না প্রশ্নপত্রে দেওয়া থাকে। এবার ধরো দিল কলকাতায় হকার উচ্ছেদ, তখন তোমাকে জায়গার নাম বলে দিচ্ছে। আচ্ছা, বলে দিল উত্তরবঙ্গে বন্যার পরিস্থিতি, তখন তোমাকে বলে দিচ্ছে। তো সেই সকল জায়গায় আমরা স্থানের নাম ব্যবহার করতে পারি। যদি বলে না দেয় আমরা স্থানের নাম ব্যবহার করব না। সেই জায়গাগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। একটা জিনিস মনে রাখবে, যে প্রতিবেদন কতগুলো বিষয় দেখা হয়। এক, তোমাকে যে টপিক লিখতে দিয়েছে প্রশ্নপত্রে, প্রতিটা শব্দকে তুমি প্রপারলি ব্যবহার করতে পারছো কিনা। তোমাকে বলেছে যে নৌকাডুবি হয়ে একজনের মৃত্যু, তুমি কি লিখলে? তুমি লিখলে হচ্ছে 30 জনের মৃত্যু। তাহলে সেটা কখনোই উত্তরটা ঠিক না, তোমার লেখা যত ভালোই হোক। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে হচ্ছে প্রশ্নপত্রকে ভালো করে পড়তে হবে। প্রশ্নে কি চেয়েছে, প্রতিটা শব্দের গুরুত্ব এখানে অনেক। ম্যাম, বলো। ধরুন বলছি প্রতিবেদনে মানে আমি যেদিন পরীক্ষা দেব 28শে ডিসেম্বর, কিন্তু যদি হিন্টস মানে দেওয়া থাকে যে ধরুন 15ই নভেম্বর বা মানে অনেক আগের ডেট থাকে, সেক্ষেত্রে আমি প্রতিবেদন লেখার সময় কোন তারিখটা ব্যবহার করব? মানে যেদিন পরীক্ষা পরীক্ষার দিন বা পরীক্ষার আগের দিনের ডেটটা ব্যবহার করাই একদম ঠিকঠাক বা বাঞ্ছনীয় বলতে পারো। কেন? পরীক্ষা কবে হয়েছে এই মানে সেই যে যেটার এগেনস্টে তুমি ডেটটা দিচ্ছ, সেই এক্সাক্ট ডেটটা যদি ভুল হয়, তাহলে তোমার ওটার জন্য নাম্বার কাটা যাবে। তুমি যদি পরীক্ষার ডেটটা দাও, মানে যে ডেটে পরীক্ষা ছিল আমি সেই ডেটেই দিলাম বা তার আগের দিন দিলাম, আমাকে পরীক্ষক কিন্তু কাটতে পারবে না। আমি সেই জায়গাটা থেকে নিজেকে বাঁচাতে পারবো। ম্যাম বলছি যে ধরুন বলা হয়েছে যে উত্তরবঙ্গে মানে বন্যা রিপোর্ট মানে প্রতিবেদন লিখতে দিয়েছে, হুম। সেই ক্ষেত্রে আমি যে স্থানটা লিখবো স্থানের জায়গায় উত্তরবঙ্গ লিখবো তো? উত্তরবঙ্গ বলতে তো পুরো উত্তরবঙ্গকে বোঝায়, ওরম ভাবে না বলে সেখানে আমরা তখন বলতে পারি উত্তরবঙ্গের জায়গায় আমরা এই কথাটা বলতে পারি যে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আমরা তখন এগুলো বলতে পারি। বাট আমি তোমাদেরকে বলবো যে এইগুলো না বলাটাই ভালো। সবসময় প্লেসের নাম আইদার কলকাতা আইদার কখ, এই দুটোর বাইরে কিছু লিখো না, কারণ কোন কখটা তাহলে লিখে দেওয়াটা বেটার হবে। এটা সবচেয়ে বেটার অপশন। আমাকে যেখানে পরীক্ষক, আমি চেষ্টা করব যে যতটা পরিমাণ আমি পরীক্ষকের যেই জায়গাগুলোতে ফরম্যাটে যাতে প্রবলেম না হয়, যাতে আমাকে কাটতে না পারি, তাই জন্যই বললাম কখটা ব্যবহার করা হচ্ছে বেস্ট। একদম। ম্যাডাম হ্যালো। হ্যাঁ বলো। ম্যাডাম বলছি ওই উত্তরবঙ্গের বন্যা যদি আসে, হুম। আপনি যখন রিপোর্ট করবো নিজস্ব সংবাদদাতা দিয়ে 28শে ডিসেম্বর লিখবো? হ্যাঁ হ্যাঁ, 28 বা 27। মানে ওইটা তো অনেকদিন আগের কেস, তাও লেখা চলবে এরকম? তাতে কিছু হবে না, বরঞ্চ তুমি তুমি যেটা ভাবছো, ধরো বন্যাটা হয়েছে, আমি সাপোজ বলছি বন্যাটা হয়েছে সেপ্টেম্বরে, এবার আমরা যদি সেই অনুযায়ী ডেট দিয়ে এক্স্যাক্টলি, তুমি যদি সেই ডেটটা মানে যেই ডেটে ভয়ঙ্কর বন্যা হয়েছিল সেটা আমাদের পক্ষে কারোরই মনে রাখা সম্ভব নয়।
আমরা কি করছি না, যেদিনকে পরীক্ষার দিনের ডেট আইদার তার আগের দিনের ডেট। অ্যাকচুয়াল খবরের কাগজে আগে কি হতো, আগের দিনেই রিপোর্টিং হতো, পরের দিন সেটা প্রকাশ পেত। বর্তমানে যেহেতু এত মানে মানুষ মুহূর্তের খবর মুহূর্তে পাচ্ছে, তাই আমরা অনেক সময় সকালের খবরও সেই দিনকার খবরের কাগজে দেখতে পাই। তো এটা কি করে হয়, বর্তমানে যেহেতু এখন মিডিয়া ব্যাপারটা অনেকটা এগিয়ে গেছে, তাই লাস্ট প্রিন্টিং এর সময়ও সেটা অ্যাড অন করে দেওয়া হয়, জায়গা রেখে দেওয়া হয়। তো এইরকম ম্যাটার থাকে। আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডেট এই জায়গাটা আমি কোনোভাবে ভুল লিখবো না, এগুলো ফরম্যাটের মধ্যে পড়ে। আমার সেফ সাইড আমি পরীক্ষার দিনের ডেট বা আগের দিনের ডেট দেবো। আমার কবে ঘটনা হয়েছে সেই অনুযায়ী আমি যদি ডেট দিতে যাই, আমাকে আইদার ঘটনার এক্সাক্ট ডেট মনে রাখতে হবে, এবার সেটা যদি তোমাদের ভুল হয় তখন তো আমার নাম্বার কাটা যাবে। তা আমি সেই স্কোপটা টিচারকে কেন দেব? কিন্তু ম্যাম ধরুন বলছি আমি 28 তারিখ লিখলাম, কিন্তু বন্যাটা তো হয়েছে অনেক আগে। তাহলে আমি যখন তাতে প্রতিবেদন কিছু লিখবো ধরো, তখন তোমরা এই যে কথাটা বলছো বন্যা হয়েছে অনেক আগে, তাতে কিছু না, যাবে আসবে না। কেন আমি বলছি বলছি, প্রতিবেদনের মধ্যে কোন তারিখটা দেবো? আমি বলছি যে সেই দিনকে 27 কিংবা 28ই লিখবে। কেন লিখবে? 27ও লিখতে পারো বা 28 লিখতে পারো। আমি এই লজিকেই বলছি যাতে কিনা পরীক্ষক তোমাকে কাটতে না পারে। এবার তো কিন্তু বন্যাটা হচ্ছে 27 তারিখে। হ্যাঁ কি হ্যাঁ, মানে প্রশ্নটা হচ্ছে যে মানে ওই নিজস্ব সংবাদদাতা তারপরে 28শে ডিসেম্বর আপনি লিখতে বললেন। আমি হ্যাঁ, বুঝেছি। মানে কিন্তু ধরুন যখন আমি রিপোর্ট ফাইনাল বডিতে যখন আমি ওই ডেসক্রিপশনটা পুরোটা যখন লিখবো, তো সেখানে আমি কি বলবো যে বন্যাটা কবে হয়েছে সেটা তো মানে সেখানে যে এক্সাক্ট ডেট বা যে যদি মাসটা যদি মনে থাকে সেগুলো দিতে পারি তো ওখানে। তুমি তখন ব্যাপারটা এরম ভাবে লিখবে বিগত কয়েকদিন ধরে। তার মানে কি, এই যে আগে যে বন্যাটা হয়েছে আমি অলরেডি বলে দিলাম, তুমি এমন কোনো একমাত্র ওই বিশ্বকাপ জয় এইগুলোর মানে একদম এক্সাক্ট ডেট যদি কারোর মনে না থাকে, ধরো মহিলাদের বিশ্বকাপ জয়, এই টপিকটা যেদিনকে ঘটেছিল সেই দিনকে তোমার যদি মনে থাকে তাহলে তুমি লেখার মধ্যে দেবে যে সেই দিনের এই জয় আমাদের বাংলার কাছে, তুমি তখন সেটা দিলে। বা তোমার মনে আছে এক্স্যাক্টলি যে কোন দিন, ধরো তোমার মনে আছে যে সেপ্টেম্বর মাসে বন্যাটা উত্তরবঙ্গে হয়েছিল, তাহলে তোমার আনসারটা কিরকম হবে যে ওইটা যে এই বিগত কয়েক মাস ধরে যে বৃষ্টির দাপটে যে অবস্থা উত্তরবঙ্গে, তার মানে আমি কি করে দিলাম, আমি ব্যাপারটাকে জেনারেল ওয়েতে বলে দিলাম, এক্স্যাক্ট বলবে না। এক্স্যাক্ট বলা মানেই তোমাকে একদম পারফেক্ট ইনফরমেশন দিতে হবে। এবার তুমি সেটা ডিসাইড করবে যে তোমার কাছে কোনটা আছে। আমার মতে বলে, আমি আবারও বলছি, ভুল ইনফরমেশন দিয়ে নাম্বার কাটাবে না। ধরো তুমি লিখলে সেপ্টেম্বর, ঘটনাটা ঘটেছিল হয়তো পুজোর আগে অক্টোবরে, তো আমার দরকার নেই না আমি সে জায়গায় বললাম বিগত কয়েক মাস ধরে বা কয়েকদিন ধরে ভয়ঙ্কর বৃষ্টিতে, আমাকে পরীক্ষক কাটতে পারবে না। আমি আবারও বলছি, তুমি ওই ঘটনা যার জন্য এটা কখন বলা যায় জানো, একদম এক্সাক্ট ডেট যেদিনকে ঘটেছে সেই দিনের ঘটনায় দেখবে পুলিশের পরীক্ষায় প্রতিবেদন দেয়, সেখানে সূত্রগুলো দিয়ে দেওয়া থাকে এবং সেইখানে ডেট, স্থান এবং কবে ঘটেছে, কখন ঘটেছে, কি ঘটেছে সেটা ইন ডিটেলিং থাকে। সেই ক্ষেত্রে আমরা যখন প্রতিবেদন রচনা করি সেটাকে বলা হয় একদম পিওর সাধারণ প্রতিবেদন, এবং সেখানে কিন্তু আমাকে ওই ডেট তারিখই ব্যবহার করতে হয়। এটা হচ্ছে নিয়ম, আমাকে দিয়ে দিয়েছে, আমাকে সেটা প্রোভাইড করতে হবে। বাট আমাকে প্রশ্নপত্রে যখন দিচ্ছে না, আমি জোর করে ভুল করে নিজেকে নাম্বার কাটার জায়গায় নিয়ে যাব না। কি বললাম বুঝতে পেরেছো? ম্যাম তাহলে ওই মহিলা ক্রিকেট দলের যে বিজয় যেটা হলো হ্যাঁ বলবে যে এই হ্যাঁ তুমি বলবে যে এই গত মাসে ভারতে মহিলা, এরকম বলে দেবে। এবার এটা বলা মানেই তুমি যখনই কোনো কিছু প্রায় গত এই এই যে গত মাসে, তার মানে এবার তোমার মনে আছে 2রা নভেম্বর, তাহলে তুমি লেখো নিচে, কিন্তু তুমি ওপরের ডেটটা দেবে হচ্ছে, তার মানে এই নয় যে 3রা নভেম্বর, তুমি ওপরের ডেটটা কিন্তু দেবে হচ্ছে 28শে ডিসেম্বর বা 27শে ডিসেম্বর, এই দুটো দিন। ওকে
আচ্ছা দেখো, পরিচ্ছন্নতা একটি সভ্য সমাজের অন্যতম পরিচায়ক। আমাদের পরিবেশ, রাস্তা, বাজার ও আশপাশ পরিষ্কার রাখার মাধ্যমে সুস্থ সুন্দর জীবনযাপন নিশ্চিত করা সম্ভব। এই উদ্দেশ্যে আমাদের এলাকায় সম্প্রতি পরিচ্ছন্নতা অভিযান, এই জিনিসগুলো, অর্থাৎ তোমাকে যে টপিকই দিক, ওই সো কল্ড আগেকার দিনের লেখার মতন হলে কিন্তু হবে না। কারণ আমাকে বলেছে যে পরিচ্ছন্নতা বিষয়ক, এই যে অভিযান বিষয়ক, ওই যে আমি একটু আগে কথাটা কি বললাম, আমাকে যে প্রশ্নপত্রে যে শব্দগুলো দেবে সেই প্রতিটা শব্দকে কিন্তু ভালো করে বুঝতে হবে। মানে আমাকে প্লাস্টিক দূষণ, তোমরা কি করো বলো তো, তোমরা প্রশ্নটাকে অ্যাট এ গ্ল্যান্স একটা পড়ে নিলে, ও আচ্ছা এটা, কিন্তু এটা ভাবো না যে ওর প্রত্যেকটা শব্দ গুরুত্বপূর্ণ, এবং ওই একটা শব্দ বাদ দেওয়ার ফলে যে নাম্বারটা তোমার 15তে 8.5 9, কারণ তোমার কাছে ইনফরমেশন আছে, তোমার হতো, তুমি ওইটার অ্যালুফ করে যাওয়ার ফলে ওটা তোমার কিন্তু 6.5 7 হয়ে যাবে। তো এই যে পার্থক্যটা, এটা কিন্তু বিশাল, কারণ চাকরির ক্ষেত্রে 0.5 ম্যাটার করে। তো এটা তো অনেক বড় ব্যাপার। তো দয়া করে এগুলো করো না, এবং প্রত্যেকটা শব্দকে যত্ন করে দেখে তাকে সেইভাবে ইমপ্লিমেন্ট যাতে করা যায়, সেইভাবেই আমরা কিন্তু প্রতিবেদনটা লিখবো। আচ্ছা, পরিচালিত হয়। গত 18ই ফেব্রুয়ারি স্থানীয় পঞ্চায়েত ও বিদ্যালয়ের যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়। সকালে শিক্ষক, শিক্ষার্থী, যুব স্বেচ্ছাসেবী এবং সাধারণ মানুষ র্যালি করে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেন। বাজার, স্কুল প্রাঙ্গণ, রাস্তা, নর্দমা এবং বাস স্ট্যান্ড এলাকায় ঝাড়ু দেওয়া, প্লাস্টিক বর্জ্য সংগ্রহ এবং আবর্জনা সঠিক স্থানে ফেলতে উৎসাহী করা হয়। পাশাপাশি প্লাস্টিক বর্জন ও সবুজায়নের জন্য চারা গাছ রোপণ করা হয়। এই উদ্যোগটি স্বচ্ছ ভারত, এবার এর সাথে আমরা কি বলবো, যে প্রজেক্টের আন্ডারে এটা চলছে সেটাকে বলবো। অভিযান নির্মল বাংলা প্রকল্প। দেখো, এবার বলে দেবো না যে এটা সরকারি, এটা আমি লিখছি মানেই হচ্ছে আমাকে প্রকল্পের নাম, যেগুলো তোমাদের লেখার মধ্যে দেখি না। একটা ভালো লেখার গুণ হচ্ছে নামকরণে সে একটু আলাদা করে নজর কাড়বে। দেখো, একটা প্রথমত বলি, তোমরা প্রায় মোটা 90,000 ছেলে মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছ। এবার যিনি খাতা দেখবেন তার মাথার ওপর অনেকগুলো খাতা, একই নামকরণ, মানে 90% স্টুডেন্ট কি করে, প্রশ্নপত্র দেখে ওই নামটা তুলে ওখানে গিয়ে একদম কপি পেস্ট করে বসিয়ে দেয়। চেষ্টা করবে নিজের থেকে নামকরণ দেওয়া। 2 নাম্বার, ইনফরমেশন, তথ্য যা চেয়েছে সেই অনুযায়ী যেন যতটা পারফেক্ট প্রোভাইড করা যায়, কিন্তু ওই যে বললাম যে কোনো নিজেকে অব্লিগেশনে ফেলবে না। 3 নাম্বার, আমরা দেখব যে প্রকল্প সেই রিলেটেড কিছু আছে কিনা, সে কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক। 4, উক্তি বা উদ্ধৃতি, হোয়াট এভার ইট ইজ, এই জিনিসগুলো কিন্তু তোমাদের খাতায় থাকতে হবে। এইগুলো থাকলে কি হবে, যে ছেলে বা মেয়েটা 7 পাচ্ছে 15তে বা 7.5 পাচ্ছে, তার খাতায় যদি এই সব জিনিসগুলো ঠিকঠাক থাকে, সে কিন্তু 15তে 9, 9-এর ওপর 10। কারণ একটা জিনিস ভাবো, আগের বার বাংলায় যে ক্যান্ডিডেটটি 50-এ 42 44 পেয়েছিল, তাহলে তারা নিশ্চয়ই প্রতিবেদনে 7 পায়নি 15তে, তাহলে অবভিয়াসলি সে এখানে অনেক বেশি নাম্বার পেয়েছে, 11 12 পেয়েছে। তাহলে সেই খাতাটা যে 8 পাচ্ছে আর যে 11 পাচ্ছে, তাদের পার্থক্যটা কোথায় হয়? তাদের পার্থক্য হয় এখানে যে সে কিভাবে পরিবেশন করছে এবং কি কি পরিবেশন করছে। একটা অভিযান, এই যে এখানে বলেছে র্যালি, সেখানে তুমি বললে যে স্কুলের প্রধান শিক্ষিকা তিনি বললেন বলে একটা উক্তি দিয়ে দিলে, ব্যাস হয়ে গেল। কোটেশন মানে এই নয় যে সব সময় একদম মহাত্মা গান্ধী, একদম রামমোহন, বিদ্যাসাগর এদের লাইন তোমার মাথায় রেখে দিতে হবে, সেটাকে তুলে বসিয়ে দিতে হবে, এটা নয়।
যখনই কোনো জিনিস কোনো কিছু ইমপ্লিমেন্টের কথায় আসে, অর্থাৎ সাধারণ মানুষের কাছে সেটাকে ব্যবহার্য, মানে তাকে কি করে পরিচিতি করানো যায়, তার অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায়, তার মানে এখানে সাধারণ মানুষ জড়িত। তাহলে যে উক্তি হবে সেটা সাধারণ মানুষ রিলেটেড হবে, সাধারণ মানুষের অ্যাওয়ারনেস এর জন্য হবে। তো আমাকে সেই হিসাবে কথাটা বলতে হবে। মাথায় রাখবে যে এই ধরনের কোটেশন গুলো কিন্তু আমাদের লেখাকে কি করে, অনেকটা আমার গুণমান বাড়িয়ে দেয়। আচ্ছা, প্রকল্প এই যে বললাম, নির্মল বাংলা প্রকল্প, সবুজ সাথী কর্মসূচি, মিশন নন্দী ঘোষ ইত্যাদি সরকারি প্রকল্পের বাস্তব প্রয়োগ ও প্রচারের নতুন মাত্রা যোগ করে। সরকারের মূল উদ্দেশ্য পরিচ্ছন্নতা শুধু কাজ নয়, এটি অভ্যেস। আর একটা কি, যে দেশ পরিষ্কার সে দেশ স্বাস্থ্য সমৃদ্ধ, এই অভিযান সেই বার্তাকে তুলে ধরলো। অ্যাকচুয়াল সরকারি প্রজেক্টের যে এজেন্ডা থাকে সেখানে কিছু টার্মস কে ব্যবহার করা হয় যে আমাদের এই প্রকল্পগুলোর উদ্দেশ্য এটা, তো সেটা হচ্ছে এইগুলো, একটু সেগুলো বলা। বারবার বলছি সরকারি প্রকল্প সম্বন্ধে কিন্তু অ্যাওয়ার হতে হবে, জানতে হবে। তোমরা এত সাবজেক্ট জিএস পড়ছো, এত কিছু পড়ছো, এই এই জায়গাগুলো, এই অ্যাওয়ারনেস গুলো কিন্তু না থাকলে কিন্তু হবে না। কারণ একটা লেখা যে 8.5 পাচ্ছে, যে 9.5 পাচ্ছে, যে 11 পাচ্ছে, তাদের পার্থক্যগুলো হয় কিন্তু সে মানে যে 8.5 পেয়েছে সে বানান ভুল করেছে বা তার বাক্য গঠন ঠিক নেই সেজন্য নয় কিন্তু। এই যে জায়গাগুলো 8.5 থেকে 11 যে জার্নি, বা 11.5 বা 12 যে জার্নি, সেই জার্নিগুলো কিন্তু এইগুলোর মধ্যে দিয়ে যায়, ফান্ডামেন্টালের মধ্যে দিয়ে যায় না কিন্তু। বানান ভুল, বাক্য গঠন ভুল, ইনফরমেশন ভুল, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল। এগুলো ভুল করলে তুমি 4-5 এখানে চলে যাবে। আমি এগুলো ভুলের কথা বলিনি। যারা মিনিমাম 50% পাচ্ছে, অর্থাৎ 7.5 পাচ্ছে এবং তার ওপরে পাচ্ছে কিন্তু খুব ওপরে পাচ্ছে না, তার মানে তার লেখাটার প্রবলেমটা কি, তার বেসিক জায়গাটা ঠিকঠাক আছে। তাহলে তার সমস্যাটা কোথায়? তাহলে তার সমস্যা হচ্ছে এই সব জায়গায় যেখানে কিন্তু এই এক্সট্রা কারুকার্যগুলো নেই, যার জন্য কি হচ্ছে, ফান্ডামেন্টালটা ঠিক থাকছে কিন্তু তার ওপরের চাকচিক্যটা থাকছে না, নাম্বারটা কমে যাচ্ছে, কারণ এটা চাকরির পরীক্ষা। নাগরিকের সচেতনতা ছাড়া পরিচ্ছন্নতা সম্ভব নয়, তাই সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে, পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে। এই যে কথাটা, যখনই কোনো অ্যাওয়ারনেস, সেটা সরকার করবে নয়, মানুষকে এগিয়ে আসতে হবে। কারণ একটা প্রজেক্ট তাকে সাকসেস করতে সরকার পারে না, মানুষের সহায়তা লাগে। একটা সচেতনতা শিবির, তার লক্ষ্য কাকে সচেতন করা, সরকারকে নয়, মানুষকে সচেতন করা। তো এই যে জায়গাগুলোকে, এই ইমপ্লিমেন্টের জায়গাগুলোকে মাথায় রাখবে। যখন প্রতিবেদন লিখবে, প্রথম প্যারায় কি থাকবে, ফার্স্ট প্যারা হবে আমি যেটা নিয়ে আলোচনা করছি, প্যারা 1। সেটা কি বা তার মানে সেটা কি বা কাকে বলে বা তার গুরুত্ব, এই এই জিনিসটা থাকবে হচ্ছে ফার্স্ট প্যারা। সেকেন্ড প্যারা, সেকেন্ড প্যারায় কি থাকবে, সেকেন্ড প্যারায় থাকবে হচ্ছে সেই জিনিসটার যে সমস্যা, সেই জায়গাটা থাকবে। থার্ড প্যারায় কি থাকবে, এবং সমস্যা, এখানে থাকবে সমাধান। থার্ড প্যারায় কি থাকবে, ওই সচেতনতা রিলেটেড একটা লাইন। আর শব্দ সংখ্যা কেমন হবে, এখানে থাকবে 20 থেকে 30টা শব্দ, এটা থাকবে হচ্ছে 90 থেকে 100টা। আমার অলরেডি কত হয়ে গেল, প্রায় 130। এখানে খুব বেশি হলে 10 থেকে 20টা শব্দ। এই হচ্ছে আমার ওয়ার্ড বাউন্ডারি, আমি এর বেশি লিখতে পারবো না, আমাকে জায়গা দেবে না, কারণ
পিএসসি ক্লার্কশিপের খাতা এরকম থাকে, প্রশ্ন নিচে জায়গা, ওরা জায়গা দিয়ে দেয়, আমাকে তার মধ্যে লিখতে হবে। এক একজনের লেখা এত বড় বড়, তারা ভাবছে যে যত ইচ্ছা, এখানে কোনো পেজ তোমাদের দেওয়াই হবে না, ওর মধ্যেই লিখতে হবে। তো এই জায়গাগুলোকে মাথায় রেখে এই জন্যই শব্দ সংখ্যা, এই জন্যই এই ফরম্যাট গুলো আমাকে 120 থেকে 150 শব্দ ম্যাক্সিমাম, এবং তার মধ্যে আমাকে এই এত কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হবে। কারোর কোনো প্রশ্ন আছে? ম্যাম বলছি যে লাস্টে যে কনক্লুশনের যে পার্টটা থাকে, সেই পার্টটাতে যে আপনি যেখানে যে নাগরিক থেকে শুরু করে গড়ে তুলতে হবে, যে মানে ওখান থেকে যতটা লিখেছেন হুম। ম্যাম, ওইটুকু লিখলে হবে না আর একটু দূরে হ্যাঁ, হবে? ওই জন্য কি বললাম, লাস্টটা হচ্ছে লাস্ট প্যারা 10 থেকে 20টা শব্দ, আমি তো বলেই দিলাম। আসল ম্যাটারটা হচ্ছে মাঝের প্যারা, আসল যেটা 90 থেকে 100টা শব্দ, ওটাই আসল অ্যাটেনশন, ওটাতেই সব থাকবে। ম্যাম ধরুন সরকার কোনো মানে এই এই যে রিপোর্ট প্রতিবেদনটা লেখালেন, এখানে সরকারের যে মানে ভূমিকাটা, সেটা মাঝের প্রান্তে দিয়ে দেবো তো? হ্যাঁ, ম্যাম আরেকটা নামকরণের যে একটা ব্যাপারটা বললেন, যে নামকরণটা একটু বেশ মানে আকর্ষণীয় হয়, সেইভাবে ধরুন আমি লিখছি ভারতের পানীয় জলের সংকট, সেইভাবে নামকরণটা একটা এক্সাম্পল দেবেন যে আমরা কিভাবে এই নামকরণটা একটু আকর্ষণীয় করে তুলতে পারবো? যেমন ধরো বললে জলই জীবন, সেই জীবন আজ সংকটে, জলই জীবন, সেই জীবন আজ সংকটে। ম্যাটারটা এরকম ভাবে বলতে বলছি। যেমন ধরো আমি বলছি যে সবাই যদি দেয় নামকরণটা তুলে, তোমরা যদি এইটুকুনিও ভাবনা চিন্তা, কারণ একটা জিনিস ভাবো, তোমাদের আধ ঘন্টার মধ্যে, আমি বাংলার হিসাবে বলছি, আধ ঘন্টার মধ্যে তোমাকে বাংলাতে 3টে বিষয় লিখতে হবে, এবং 3টের মধ্যে তোমরা যদি সঠিকভাবে প্র্যাকটিস করো, তাহলে প্রেসিতে এই ট্রান্সলেশনে সবচেয়ে কম টাইম লাগা উচিত। আর পিএসসি ট্রান্সলেশন ছোট দেয়, যার জন্য আমাদের টাইম লাগবে হচ্ছে ধরো ম্যাক্সিমাম 7 মিনিট ধরলাম। 3টে বিষয় 10 মিনিট করে টাইম পরীক্ষার হলে পাবে না, তার মধ্যে খাতা সাইন হ্যান ত্যান এইসব থাকে। যদি 9 মিনিট করেও টাইম ধরি, তাহলে সেখান থেকে আমাকে কিছু জায়গায় টাইম বাঁচাতে হবে। সেটা কোথায় না, সেটা হচ্ছে ট্রান্সলেশন, বাংলায় বঙ্গানুবাদ, সেখানে আমাকে ছোটই দেবে, খুব বড় দেয় না। তো সেখানে আমাকে 5 মিনিটে আমি যদি নামাতে পারি, এবং সারাংশে লিখতে কম হয় ভাবতে বেশি হয়, সেখান থেকে মিনিমাম যদি 1 মিনিট বাঁচাতে পারি, তাহলে প্রতিবেদনটাকে আমরা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো। কারণ সময়টা প্রতিবেদনে লাগবে, কারণ প্রতিবেদনে কিন্তু তোমাকে না ভাবলে তুমি কিন্তু জিনিসটাকে এই ওয়েতে প্রেজেন্ট করতে পারবে না উইথ নামকরণ। তবে কিন্তু একটা টোটাল প্যাকেজ লেখা, অর্থাৎ যেরকম আমি ট্রান্সলেশনটা লিখলাম, তোমাদের অনেকের খাতার যে সমস্যা হয়, ট্রান্সলেশন খুব ভালো লিখছে, প্রেসিটাও বেটার হলো, প্রতিবেদনে গিয়ে ঝুলিয়ে দিল। তো এইটা যেন না হয়, 3টেকে ইকুয়াল স্ট্যান্ডার্ডে হতে হবে, তবেই কিন্তু নাম্বারটা বেটার হবে। বেটার মিনস আমার, দেখো এবছরের নিরিখে যদি আমার টার্গেট স্কোর হয়, তাহলে আমি বাংলার ক্ষেত্রে বলবো 30 থেকে 35 আমার টার্গেট স্কোর থাকা উচিত, ইচ এন্ড এভরিবডি যারা চাকরিটা পেতে চাইছো। কেন না, ইংরাজিতে 35 পাওয়া, হ্যাঁ কেউ পাবে না আমি এই কথাটা বলবো না, কিন্তু এটা খুব সহজ কাজ না। বাংলায় 30 থেকে 35 পাওয়াটা কিন্তু সহজ কাজ। তো যাদের নাম্বার মিনিমাম 50% বা 60% রয়েছে, তো যাদের 50% ঘরে রয়েছে, তাদের তো মানে দুটোতেই মিনিমাম পেয়ে 70 পেয়ে পাওয়াটা বাঞ্ছনীয় টার্গেট রাখাটা। আর যাদের মিনিমাম 60-এর ঘরে নাম্বার রয়েছে, তাদের ক্ষেত্রে আরো 60, অর্থাৎ বাংলায় 30 এবং ইংরেজিতে 30। এবং সেখানে দাঁড়িয়ে তোমরা বাংলাতে, কারণ পিএসসির কোশ্চেনকে আমরা যদি অ্যানালিসিস করি, তাহলে দেখবো পিএসসির কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে, পিএসসি বাংলার বঙ্গানুবাদ সোজা দেয়, ছোট দেয়। আচ্ছা, বাংলাতে কঠিন দেবে হচ্ছে প্রেসি,
এটা দেয় সাধারণত। আর বাংলাতে প্রতিবেদন এমন দেবে যে তোমরা একেবারে লিখতে পারবে না, এরকম দেবে না। কঠিন দেয় কোনটা? ইংরাজি পেপারটাতে ওরা কিন্তু ওই ট্রান্সলেশন বলো, প্রেসি বলো, একটু চাপ দেয়। এবার যদি একটা কোনো বিষয় কঠিন করে দেয় তাহলে তো হয়ে গেল, তাহলে কাট অফ আরো কম। আমি 120-কে মাথায় রেখে বলছিলাম, ওটা 100-তে যাবে। কারণ ডেসক্রিপটিভ লেখাটা, ইভেন এটা যদি বিসিএস এর মতন বেশ একদম 3 ঘন্টা টাইম দিয়ে দিলে আমি একদম মাথা চোখ বন্ধ করে ভাবছি, ব্যাপারটা তা নয়। আমাকে 1 ঘন্টায় 6টা বিষয় লিখতে হবে, এটা এতটা সহজও নয়। তাই জন্যই বলছি যে নিজেরা যেমন স্পিডে এগোচ্ছ সেই অনুযায়ী মাথায় এই চিন্তা ভাবনাটাও রাখবে, আমি পরীক্ষার হলে কিছু ছেড়ে আসবো না, আমি প্রত্যেকটা 6টা বিষয় তাকে অ্যাটেম্প করে আসবো, অ্যাটলিস্ট তার স্ট্রাকচারটা যাতে দেখি, সেখানে অ্যাভারেজ আমার যাতে 50% মার্কস থাকে, এইটুকু অ্যাটেম্প যেন আমার হয়। এটা প্রত্যেকের কাছে এটা কিন্তু করতেই হবে, না হলে কিন্তু চাকরি হবে না। এবং বাংলাতে যেহেতু একটু তুলনামূলক পিএসসি কঠিনটা কম দেয়, এখন এবছর কি করবে আমি বলতে পারি না, কেউ এটা ওরম ভাবে কেউ গেস করতে পারবে না, কিন্তু আমি ধারণা করতে পারি তার 10-15 বছরের কোশ্চেন দেখে পিএসসির বিভিন্ন এক্সামের, যে সেখানে দাঁড়িয়ে আমার বাংলাতে 35 তোলাটা ইজি রাদার দেন ইংরাজিতে 30 পাওয়া। আমি যদি ভাবি তাহলে আমার ক্ষেত্রে কি হবে, তোমরা যেটা তুলবে যত বেশি তুলতে পারবে ততটা তোমার কি হবে, তোমার চাপ কমবে, তোমার বার্ডেন কমবে, চিন্তাটা কমবে। একটা জিনিস মাথায় রাখবে, তাই বাংলাতে মিনিমাম 30 থেকে 35 এটা তোমাদের প্রত্যেকের মাথায় থাকা উচিত যে আমাকে এই নাম্বারটা বাংলায় পেতে হবে। এবং বাংলাতে এই নাম্বারটা পেতে গেলে আগে ট্রান্সলেশন, কারণ ওখানে তোমাকে কোনো লুজ পেজে লিখে নাম্বার লিখতে হবে না, প্রশ্নের মধ্যে উত্তর, তাই তুমি কোনটা আগে লিখছো পরীক্ষক দেখতে যাবে না, পরীক্ষক যেখানে দিয়েছে খাতা, যেখানে ওটা প্রিন্টিং আছে সেখানেই ওটা লিখতে হবে। তো তোমাকে ওগুলো, হ্যাঁ বলো। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ম্যাম বলছি, আপনি ওই যে প্রকল্পর নাম দিতে বললেন, হুম। এবার প্রকল্পটা কি মানে রাজ্য সরকারেরই হতে হবে? না না, আমি তো কেন্দ্রীয় সরকারের দিয়েছি, ওই তো, আর রাজ্য সরকারেরও আছে, কেন্দ্রীয় সরকার আছে। কেন্দ্র সরকারের প্রকল্প, এবার ধরুন যে টপিকটাতে লিখছি অনেক সময় কি হয় মাথায় আসে না, হয়তো অন্য রাজ্যের বিহারের বা ছত্তিশগড়ের কোনো একটা প্রকল্প মাথায় আসলো, ওরকম কি দেওয়া যেতে পারে? চেষ্টা করো একটু রাজ্যের প্রকল্পও মাথায় রাখা। এমন যদি কোনো টপিক হয় যেটা ন্যাশনাল ইস্যু, যেমন ধরো উইমেন সেফটি বা এই ধরনের, সেক্ষেত্রে তুমি দিলে ঠিক আছে। কিন্তু যেগুলো প্রধানত পশ্চিমবঙ্গ কেন্দ্রিক সেই ধরনের বিষয়ে আমরা পশ্চিমবঙ্গের বাইরের প্রজেক্ট ব্যবহার করছি, এটা খুব একটা ঠিক না। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রকল্পের অনেকগুলো বেশিরভাগটাই তো ইংলিশে জানি, বা বাংলা যদি ঠিকঠাক না ই করতে পারি, মানে ইংলিশটাই কি বাংলা করে লিখে দেবে, বাংলা করে লিখে দেবে, নির্মল বাংলা, এগুলো তো বাংলা প্রজেক্ট। তুমি ধরো তার বাংলাটা জানো না কোনো কিছু, তুমি সেটার ইংরাজিটা বাংলা হরফে লিখবে, লিখে কোটেশন করে দেবে, তাহলেও হয়। মানে এক্সাম্পল হিসেবে আমি যাচ্ছি, দেখুন আপনি যে টপিকটা বললেন, যে এখানে ধরুন আমি একটা যে ইন্ডেক্স দিই, ইন্ডিয়ার যে ইন্ডেক্স দিই, যে ক্লাইমেট চেঞ্জ, যে ইন্ডেক্স যেটা ইন্ডিয়ার যেটা বেরোয়, তো ওইটাতে আমি ওরকম মানে ক্লাইমেট চেঞ্জ এরকম কথাটাই লিখবো, না জলবায়ু পরিবর্তন এরকম ভাবে লিখবো? জলবায়ু পরিবর্তন লিখবে অবভিয়াসলি। ও, ওই ইন্ডেক্সের কথা বলছে, হ্যাঁ ওটা ওরম ভাবে ইংরাজিতেই লিখবে, ওটা ইংরাজির পুরো নামটাই হবে কিন্তু বাংলা হরফে হবে, কারণ ওটা আমরা ওইভাবে লিখতে পারি না। আচ্ছা। যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওটাকে বাংলায় যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে তাই। তারপর যেমন আছে ধরো রেড ক্রস, তো ওটাকে আমরা কি বাংলায় লিখবো, ওটা রেড ক্রসই লিখবো, ব্যাপারটা এরকম, কিন্তু বাংলা হরফে লিখবো। আর কোটেশন দেব, কোটেশন দিলে কি হয়, আমি যে সংস্থার নাম বলছি বা এগুলো বলছি, সিঙ্গেল কোটেশন দিলে সেই অ্যাটেনশনটা হয়। আর একটা প্রশ্ন ছিল, যে যখন আমরা প্রেসি লিখি, আমি কালকে একটা জিনিস করছিলাম, যে ধরুন ওই যে একটা গল্প আছে না, যে একজন চাষি তার অলস ছেলেগুলোকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। 3টে ছেলে ছিল, মরবার আগে বলে গেছিল যে ওই মাঠের মধ্যে আমার সব সম্পত্তি রাখা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝে গেছি, বলো। ওই গল্পটা এরকম দেওয়া আছে, এবার প্রেসি লিখতে বলেছে, মানে আমি যখন প্রেসি
ওরকমভাবে লিখবো, নাকি গল্পটাকে টোটালি বাদ দিয়ে ওটার মধ্যে যে মেসেজটা দিচ্ছে সেগুলো লিখতে টোটালটা হবে? বাদ দেওয়া যাবে না, ব্যাপারটা এরকম হবে যে এক চাষি তার পুত্রদের শিক্ষা দেওয়ার জন্য মরবার আগে বলে যায় যে তার সকল সম্পদ মাঠের মধ্যে রাখা আছে। এবার তার মৃত্যু পরবর্তীতে তারা যখন মাটি খোঁড়ে তখন সেখানে কি পেয়েছিল, কিছু পায়নি, কিন্তু ওইরকম ভাবে মাটি খোঁড়ার ফলে সহজে ফসল হয়েছিল এবং সেই ফসলটাই কিন্তু তাদের অ্যাসেট। অর্থাৎ তারা কি বুঝতে পেরেছিল যে মাটিকে কর্ষণ করলে তবেই আমরা সম্পদ পেতে পারি, অর্থাৎ কাজ করতে হবে, অলসভাবে জীবন কাটালে কিচ্ছু পাওয়া সম্ভব নয়, সে যদি আমার হাতের কাছেও থাকে। এটাই তিনি তার মৃত্যুর মধ্যে দিয়ে তার সন্তানদেরকে বোঝাতে চেয়েছিলেন। ম্যাম বলো। ম্যাম বলছিলাম যে আমাদের যে বঙ্গানুবাদগুলো মানে পরীক্ষা দেওয়া হয়েছিল, মানে যে এক্সামগুলো হলো, সেই এক্সামে ম্যাম আপনি যখন খাতা দেখছিলেন তখন আমি প্রত্যেকেরই খাতাগুলো আবার দেখছিলাম, তো সেখানে ম্যাম কেউই ম্যাম ওই 8, 9, 10 এর বেশি পায়নি, কিন্তু বঙ্গানুবাদ 20-র মধ্যে ম্যাম আমি বলতে চাইছি যে ম্যাম লেখাটা কি আরো বেটার করতে হবে বা অন্যরকম করে কি লিখতে হবে? আসলে বঙ্গানুবাদে বেটার নাম্বার পেতে গেলে বঙ্গানুবাদে দেখো একটা জিনিস বোঝো, আমরা যখন অনুবাদ করি তখন দুটো ল্যাঙ্গুয়েজ হচ্ছে দুটো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, এমনকি তাদের ওয়ে অফ টকিং। আমি ইংরেজিতে যেমন ভার্ব হচ্ছে কম্পালসারি, বাংলাতে কি ক্রিয়া কম্পালসারি নয়। বাংলাতে কিন্তু এরকম প্রচুর বাক্য আছে যেখানে ক্রিয়া ব্যবহারই হয় না, ক্রিয়া উজ্জ থাকে। তো আমাদের এই যে ব্যবহারের যে নিয়ম, অ্যাকচুয়াল অনুবাদে দুটো জিনিস হয়, তার দুটো জিনিসকে দেখা হয়। এক, তুমি প্রত্যেকটা শব্দকে ব্যবহার করে সঠিক ভাবটাকে প্রকাশ করতে পারছো কিনা। তো তোমরা কি করছো, তোমরা প্রত্যেকটা শব্দকে ব্যবহার করছো, কিন্তু অনেক সময় কি হচ্ছে, সেইটা যে বাক্যটাকে গঠন করছে সেই বাক্যটা মনে হচ্ছে যেন ইংরেজি বাক্যেরই অনুরূপ, সেটা বাংলা স্বতন্ত্র বাক্য হচ্ছে না, সেটার ভাবটাকে ক্লিয়ার করতে পারছে না। মানে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তোমাদের লেখাটা অনেকটা এরকম হচ্ছে, আমি আজ স্কুল যেতে ইচ্ছে করছিল না, কিন্তু ওটা যদি আমি এরকম যে আজ আমার স্কুল যেতে ইচ্ছা করছিল না, মানে তোমরা কি করো বলো তো, ইংরেজিতে কি হয়, ইংরেজিতে যে ফ্রেজ গুলো ব্যবহার করে বা যে ক্লজ গুলো ব্যবহার করা হয়, ক্লজ গুলোকে আমরা বাংলাতে কিন্তু এদিক ওদিক করে গঠন করতে পারি। তো এদিক ওদিক করে যখন গঠন করি তাতে কি বাংলাটা একটা স্বতন্ত্র বাক্য তৈরি হয়, কিন্তু প্রত্যেকটা শব্দ থাকে, ভাবটা সেম থাকে, আমি এগুলোকে চেঞ্জ করতে পারি না। কিন্তু তোমরা কি করছো, তোমরা জাস্ট মনে হচ্ছে শব্দের মানে লিখে দিচ্ছ, এবং এইটা তোমরা যতটা ইমপ্রুভ করতে চাইবে তোমাদের মেইন জায়গা হবে ট্রান্সলেশন। দেখো ট্রান্সলেশনে এমনিতেও 3টে বিষয়ের মধ্যে বেশি নাম্বার থাকে, আমরা যদি ভালো ট্রান্সলেশন করতে পারি আমাদের কিন্তু 13, 14, 15 এরকম নাম্বার দেয়, স্বাভাবিক। এরকম নাম্বার না উঠলে কখনো 50-এ ওই নাম্বার পাওয়া সম্ভব হতো না। তাহলে এরকম যে নাম্বারটা পেয়েছে তাদের তাদের ক্রাইটেরিয়াটা কি, তারা কি কোনো নতুন শব্দ আকাশ থেকে তৈরি করে এনে বসিয়ে দিয়েছে? ব্যাপারটা তা নয়। ব্যাপারটা কি না, আমরা যখন ট্রান্সলেশন করছি তার প্রত্যেকটা বাক্যের যে ভাব এবং প্রতিটা শব্দের যে অর্থ, এটাকে কত প্রপারলি আমরা ফুটিয়ে তুলতে পাচ্ছি, এটাই হচ্ছে বিচার্য বিষয়। এবং এটা যত পারফেক্ট করতে পারবে তত ভালো নাম্বার পাবে। বুঝতে পারলে? দেখো দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপকতা ও প্রতিরোধ, এখানে আচ্ছা, এখানে নিজস্ব সংবাদদাতা হবে হয়ে তারপর, বর্তমান সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধি এক গুরুতর সামাজিক ও অর্থনৈতিক সমস্যা। সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর এর প্রভাব অত্যন্ত গভীর। নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, তেল, সবজি, ইন্ধনের, রন্ধনের
রন্ধনের দ্রব্য দাম বৃদ্ধি পাওয়ায় নিম্ন মধ্যবিত্ত পরিবারের সমস্যা বেড়ে গেছে। আমি একটু আগে কি বললাম, প্রথম প্যারাটা থাকবে হচ্ছে যে বিষয়টা নিয়ে আমাকে আলোচনা করতে বলেছে, বিষয়টা কি, কাকে বলে বা কেন গুরুত্বপূর্ণ, দেখো সেটুকানি বলা। বিভিন্ন আন্তর্জাতিক বাজারে পরিস্থিতি, আমদানি ব্যয় বৃদ্ধি, পরিবহন খরচ। এক সেকেন্ড। আচ্ছা, প্রাকৃতিক দুর্যোগ এবং বাজারে অসাধু মজুতদার সব মিলিয়ে বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। মানুষের দৈনিক ব্যয় বেড়ে যাওয়ার ফলে সঞ্চয় ও ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, ফলে আর্থিক চাপ ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। সরকার ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট এর মাধ্যমে রেশন দোকান থেকে কম দামে খাদ্যশস্য সরবরাহ করছে। পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা, এটাকে বাংলায় লিখবে, এর মাধ্যমে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ করা হচ্ছে। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, এগুলোকে বাংলায় লিখবে। ব্যবস্থা যে কোনো রাজ্যে রেশন পাওয়ার সুবিধাকে নিশ্চিত করছে। কৃষকদের সুরক্ষা, এই যে এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস, এইগুলোকে কোটেশন করে বাংলায় করবে, এটাকে বাংলায় লিখবে। বৃদ্ধি করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র কম দামে ওষুধ সরবরাহ করছে। বাজারে নিয়ন্ত্রণ মানে জনগণের স্বস্তি, এই কথা আজ আরো প্রাসঙ্গিক। দেখো আমি এখানে কিন্তু কারুর উক্তি বললাম না, কি বললাম, সিচুয়েশনটা কি, মানে এই যে কেন কথাটা প্রাসঙ্গিক, কেন কথাটা গুরুত্বপূর্ণ, আমি সেই জায়গাটাকে, যে বাজারে নিয়ন্ত্রণ মানে জনগণের স্বস্তি, আমি এই জায়গাটাকে দিয়ে বলে দিলাম। এই কথা আজ আরো প্রাসঙ্গিক। দ্রব্যমূল্য, এটা হচ্ছে কনক্লুশন পার্ট। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে জনগণের সচেতনতা, সরকারি নিয়ন্ত্রণ, বাজার পর্যবেক্ষণ ও স্বচ্ছ বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য। সমাজ সরকার যৌথ প্রয়াসে এই সমস্যার সমাধান সম্ভব। তার মানে আমি আবারও বলছি যে মানুষের অ্যাওয়ারনেস হচ্ছে লাস্ট কথা। আমি ওই জন্যই বলেছি সমাজ ও সরকারের যৌথ প্রয়াসে, মানে একা সরকার কখনো কোনো কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে না। বোঝা গেছে? ম্যাম বলো। বলছিলাম যে ধরুন আমি এখানে লিখলাম যে ভারত সরকার ও রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, মানে এরকম ভাবে যদি লিখি, বা ধরুন কোনো প্রকল্প সেই মুহূর্তে মনে পড়লো না, সেই ক্ষেত্রে এভাবে কি লেখা যাবে যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে? হ্যাঁ, মানে তোমার যদি ইমিডিয়েট কিছু মনে না পড়ে তখন এইভাবে বলতে পারো যে মানুষের মধ্যে এই কাজগুলো তারা করতে চেয়েছে, তখন আমরা এগুলো বলতে পারি, কিন্তু চেষ্টা করবে যতটা প্রোভাইড করা যায়, কারণ ওই প্রকল্পগুলোর নামগুলো যারা উল্লেখ করবে তারা কিন্তু তোমাকে বিট করে বেরিয়ে যাবে, এটাই হচ্ছে matter। বুঝতে পেরেছি ম্যাম। ম্যাম একটা আপনার কাছে রিকোয়েস্ট ছিল যে নেক্সট যখন একটা ক্লাস নেবেন তখন একটা মানে বঙ্গানুবাদ আমাদের একটু করাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে। বঙ্গানুবাদ, আচ্ছা, তোমাদেরকে বঙ্গানুবাদ এরপরে করিয়ে দেওয়া হবে। আমি যে এই পরের সপ্তাহে তোমাদের লাস্ট ক্লাস থাকবে, তো পরীক্ষার আগে, তো তোমাদেরকে আমি একটু বঙ্গানুবাদ করিয়ে দেবো। সেদিনকে না তোমাদেরকে আমি কিছু পরীক্ষার মডেল কোশ্চেন দেখিয়ে তোমাদেরকে আমি, মানে পিএসসি নয়, আমি আমি এমনি তোমরা যে মক এক্সাম দিচ্ছ সেই রকমের একটা মডেল কোশ্চেন দেখিয়ে আমি সেখানে বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ বলো। ম্যাম একটা মানে কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি প্রথম 3টা মক দিতে পারিনি। তো আচ্ছা। আমি নেক্সট 2টো মক মানে 4, 5, 6 3টা মক দিয়েছি। কিন্তু একটু যদি খাতাগুলো একটু তাড়াতাড়ি দেখে দিয়ে জানি, আমি আজকে রাত্রিরেই তোমাদেরকে গ্রুপে লিখেছি, আমি আজকে রাত্রিরেই তোমাদেরকে এগুলো দেখে দেব। একটু আমারও একটু ব্যক্তিগত, জানি তোমাদের পরীক্ষার সামনে, আমার এগুলো বলাটা ঠিক না, বাট একটু সমস্যার জন্য একটু আটকে গেছি।
আমি আজকে রাত্রেই তোমাদের ম্যাক্সিমাম খাতা আমি তোমাদের এটা কালকেই বলেছি যে দেখে দিয়ে দেবো। আজকে রাত্রিটার মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে ম্যাম। আর কারো কোনো প্রশ্ন আছে? ম্যাম এইটার যে টাইটেলটা আমি বলতে চাইছি, এটার যে আমরা হেডিংটা দেবো, শিরোনামটা, হুম। সেটা আমি অন্যভাবে কিভাবে বলা যেতে পারে? যেটা কোনটা? মানে করালেন এখন, যেটা এখন করালেন। এটার টাইটেলটা ও এখানে দিয়েছি দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপকতা প্রতিরোধ। তো এখানে দিতে পারো এটা লিখতে পারি যে নিত্য দ্রব্যমূল্য বৃদ্ধি, আহ, এরকম ভাবে মানে এরকম করে শুরু করতে পারি, নিত্য দ্রব্যমূল্য বৃদ্ধি মানে ব্যাপক, এরকম বলতে চাইছি যে এই দিয়ে কিছু শুরু করতে পারি। প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, মূল্য বৃদ্ধিতে চিন্তার ভ্রুকুটি, এরকম ভাবে বলতে পারি। প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে চিন্তার ভ্রুকুটি বলতে পারি এভাবে। চিন্তার ভাঁজটা ব্যবহার করতে পারি, ভাঁজ শব্দটা। করতে পারো। আমি একটু ভালোভাবে বললাম তোমাদেরকে। ম্যাম তাহলে রিপোর্টের হেডিংটা একটু বড় হয়ে যাবে অনেকটা। একটা রিপোর্টের হেডিং তো বড় হতেই পারে, তাতে কিছু যায় আসে না। প্রেসির হেডিং বড় হবে না, সারাংশের হেডিং ছোট হয়। ঠিক আছে। আর কারো কোনো বক্তব্য আছে? করেছিলেন, দুটো কি আমাকে লিখেছিলেন? ম্যাম শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। আপনি দুটো মক আমার চেক করেছিলেন, দুটোতেই লিখেছিলেন প্যারা। আমি প্যারাটা বুঝতে পারিনি। আমি অ্যাকচুয়ালি 4টে প্যারা করেছিলাম। ওটা কি ওটা দুটো থেকে তিনটে প্যারা হবে, দুটো থেকে তিনটে প্যারা হবে, তার বেশি প্যারা হবে না। আমি আজকেও তোমাদেরকে যে আলোচনা করলাম ব্যাপারটাতে কি দেখালাম, ম্যাক্সিমাম দুটো থেকে তিনটে প্যারা আমরা করতে পারি, তার বেশি আমরা প্যারা করতে পারি না। ঠিক আছে, একটা প্যারায় লিখবে না, তিনটের বেশি প্যারা করবে না। আর ঠিক আছে, ভালো করে তোমরা এক্সাম দাও। পরের সপ্তাহে আমার পরীক্ষার আগে তোমাদের লাস্ট ক্লাস আছে। ওকে।